ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। কমতে শুরু করেছে তাপমাত্রাও। দৌলতদিয়া, পাটুরিয়া, শিমুলিয়া, বাংলাবাজার ও শরীয়তপুর, চাঁদপুর সহ নৌপথগুলোতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকছে ফেরি চলাচল। এতে দীর্ঘ সময় ঘাটে আটকে ভোগান্তি সইতে হচ্ছে যাত্রী ও চালকদের। শুধু নৌপথ নয়, কুয়াশার প্রভাবে মহাসড়কগুলোতে ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, ঘটছে ভয়াবহ দুর্ঘটনাও। শীতে ঘন কুয়াশার কারণে যোগাযোগ ব্যাহত হওয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান নৌপথের যাত্রীরা। প্রায় প্রতিদিনই গড়ে 10 থেকে 12 ঘন্টা বন্ধ থাকে ফেরি ও লঞ্চ চলাচল। মঙ্গলবারও এর ব্যতিক্রম ছিল না। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে মঙ্গলবার রাত 10টা থেকে বুধবার বেলা 11টা পর্যন্ত বন্ধ থাকে ফেরি চলাচল। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা সীমিত হওয়ায় দুর্ঘটনা এড়াতেই বন্ধ রাখা হয় ফেরি। ফলে নদীর দুই পারে কয়েক কিলোমিটার এলাকায় আটকে পড়ে কয়েকশো যানবাহন। তীব্র শীতে দীর্ঘক্ষণ যানবাহনে অবস্থান করায় ব্যাপক ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। অসুস্থও হয়ে পড়েন কেউ কেউ। রাত 1টা বাজে এখানে আসছি, তো এখন কখন যে আমরা ঢাকায় যেয়ে পৌঁছবো এটা বলতে পারতেছি না, তো খুবই অসুবিধা হচ্ছে। ফেরি চলাচল হচ্ছে না। আইসি মনে করেন 6টায় আইসি, এখনো যাওয়ার পারতেছে না, সব কিছু বন্ধ। আমরা রুগী নিয়ে এখানে বসে রয়েছি, ফেরি বন্ধ করে আমরা যাইতে পারিনি। এখন যে সময় ফেরি ছাড়বে তখন আমরা যাবো আর কি। ঘাটের পাশাপাশি মাঝ নদীতেও ছিল দুর্ভোগ। ছোট বড় 3টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ায় বাড়ে ভোগান্তি। ঘাট কর্তৃপক্ষ বলছে, প্রতিদিনই সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব। তাই রাত 10টার পর থেকে বাধ্য হয়েই ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। 12 ঘন্টার মতো ফেরি বন্ধ ছিল। এই 12 ঘন্টায় বেশ কিছু যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাক আটকা পড়া আছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত 10 থেকে 12 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও কুয়াশা কেটে গেলে বেশিরভাগ নৌপথেই সকালের দিকে আবারও চলতে শুরু করে ফেরি। নৌপথের পাশাপাশি সড়ক পথেও ঘন কুয়াশার কারণে ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা। ধীরগতিতে যানবাহন চলায় বিভিন্ন সড়কে দেখা দিচ্ছে যানজট, ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনাও। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী। সকাল থেকে কুয়াশার কারণে দৃষ্টিসীমা সীমিত হয়ে আসায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আগামী 2 থেকে 3 দিন এই কুয়াশা থাকবে। রোববার থেকে তাপমাত্রা কমতে থাকবে। আগামী সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ পড়তে পারে, আর মাসের শেষের দিকে আসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমান যে কুয়াশাটা আছে এটা কম বেশি আরো 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। তারপরে যেটা হবে, হয়তো কুয়াশা কেটে যাবে। তারপর যেটা হবে, রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি কমতে থাকবে। হয়তো দিনের বেলা সূর্য আলো আসবে, দিনের তাপমাত্রা হয়তো বেড়ে যাবে, কিন্তু যে শীতের যে অনুভূতি সেক্ষেত্রে রাতের বেলা তাপমাত্রা কমে যাবে। ফেরিঘাট পরিস্থিতি এবং যাত্রী ভোগান্তি নিয়ে সবশেষ জানাতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, দৌলতদিয়া ঘাটের এখনকার পরিস্থিতি জানাবেন, আর যানজট এখন আছে কিনা? দেখুন, গত কয়েকদিন ধরেই কিন্তু এই ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আজও কিন্তু টানা 12 ঘন্টা এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকে, এবং এই ফেরি চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ একটা জট সৃষ্টি হয়, এবং এই যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হওয়ার কারণে যাত্রী এবং চালকদেরকে কিন্তু সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয়। কেননা এই দৌলতদিয়া ঘাট এলাকাতে এসে পারের অপেক্ষায় থেকে আমি বেশ কয়েকজন চালক এবং যাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই ঘন কুয়াশার কারণে ফেরিঘাট এলাকাতে এসে তাদের দুর্ভোগের মাত্রাটা বেড়ে গিয়েছে কয়েকগুণ। কেননা এই দৌলতদিয়া ঘাট এলাকায় পর্যাপ্ত খাবার ব্যবস্থা নেই ওয়াশরুমের ব্যবস্থা, যে কারণে বিশেষ করে নারী যাত্রীদের দুর্ভোগের মাত্রাটা আরো বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহনের চাপটা নেই বললেই চলে। তবে চাপ না থাকলেও কিন্তু যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু এখনো কমেনি।
আমরা এই দেখতে পেয়েছি যে দুপুরের পর থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের যাত্রীবাহী পরিবহনের যে সিরিয়ালটা ছিল সেই সিরিয়ালটা কিন্তু কমতে শুরু করেছে, যে কারণে এখন 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেই ফেরিতে উঠতে হচ্ছে। এছাড়া দৌলতদিয়া ঘাট থেকে ঢাকা খুলনা মহাসড়কের 13 কিলোমিটার দূরে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে 4 কিলোমিটার এলাকা জুড়ে। আমি একটু আগে মাসুদ নামের এক পণ্যবাহী ট্রাক চালকের সঙ্গে কথা বলছিলাম। তিনি খুলনা থেকে গত 3 দিন ধরে এসে এই স্থানটাতে অপেক্ষা করছে। তিনি বলছেন যে আরো পতনশীল যে সমস্ত পণ্যবাহী ট্রাকের কথা বলছিলেন সেগুলোর তো বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার কথা, সেটি কেন নেওয়া হচ্ছে না? বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে পণ্যবাহী ট্রাকগুলোর মধ্যে কাঁচা মালবাহী ট্রাকগুলো রয়েছে, সেই কাঁচা মালবাহী ট্রাকগুলো যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। আর যে ট্রাকগুলোতে যে অপচনশীল শামীম, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী থেকে জানাচ্ছেন সহকর্মী শামীম রেজা। ঘন কুয়াশার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বেড়েছে ভোগান্তিও। এছাড়া তাপমাত্রাও কমতে শুরু করেছে। এসব নিয়ে আরো জানাতে এবার বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, জনজীবনে কুয়াশার প্রভাব কেমন করেছে? আর উত্তরে বিভিন্ন জেলায় তো শীত একটু বেশি পড়ে, এখন সেটির তীব্রতা কেমন দেখছেন? গত 6 তারিখ সন্ধ্যা থেকেই উত্তরাঞ্চলের প্রায় প্রতিটি জায়গাতেই ঘন কুয়াশা দেখা দিচ্ছে। সেটি আমরা বিভিন্ন সময় দেখেছি। আমি গতকাল রাতেও বগুড়ার বিভিন্ন যে হাইওয়ে আছে সেখানে ঘুরেছি এবং দেখেছি যে প্রচণ্ড কুয়াশার কারণে গাড়ি চলাচলে প্রচণ্ড রকমের সমস্যা হচ্ছে। আমি 2-3 জন ড্রাইভারের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এই যে তারা খুবই রিস্ক নিয়ে আসলে গাড়ি চালাচ্ছেন। বিশেষ করে তারা একটি বিষয় নজরে এনেছেন যে রাস্তার মধ্যে মার্কিং যেসব থাকে, সাদা এবং হলুদ যেসব মার্কিং থাকে, সেগুলো বেশিরভাগ জায়গাতেই উঠে গেছে, যার কারণে তারা এই কুয়াশার মধ্যে গাড়ি চালাতে ভীষণ রকমের বেগ পাচ্ছেন। এমনও তারা বলেছেন যে রাস্তা নির্ধারণ করতে তাদেরকে রাস্তা থেকে নামিয়ে তারপরে এই গাড়িগুলো চালাতে হচ্ছে, এরকমটি অভিযোগ আমার কাছে করেছেন গতকাল রাতে 2 জন বাস ড্রাইভার। এছাড়া আমি নিজেও দেখেছি যে ঘন কুয়াশার কারণে আসলে 3 থেকে 5 হাত পর্যন্ত দেখা যাচ্ছিল না, এরকমটি জানা গেছে। এবং রাত্রেবেলা যমুনা সেতু কর্তৃপক্ষ 5 ঘন্টা বন্ধ রেখেছিল যানবাহন চলাচল, যার কারণে প্রায় 70 কিলোমিটার জ্যাম হয়েছে বলে আমাদেরকে হাইওয়ে পুলিশ এরকমটি জানিয়েছে। এছাড়াও আমি খোঁজ নিয়েছিলাম সৈয়দপুর এবং রাজশাহী বিমানবন্দরে, সেখানেও সকালের যে ফ্লাইটগুলো থাকে সেগুলোতে বেশ কিছুক্ষণ ডিলে হচ্ছে, এরকমটি আমাদেরকে এখানে জানিয়েছে। তবে কুয়াশার সাথে পাল্লা দিয়ে যে তাপমাত্রা কমার যে বিষয়টি সেটি এখনো পর্যন্ত আসলে ততখানি কমেনি, যার কারণে ঠিক জনজীবনে যে প্রভাবটা সেটি খুব বেশি পড়েনি। তবে আবহাওয়া অফিস বলছে যে আরো হয়তো 2-1 দিন এরকম কুয়াশা থাকতে পারে, তারপরে তাপমাত্রা আরো অনেক বেশি কমতে পারে। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল লতিফ। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। নারীর প্রতি নির্যাতন বন্ধেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বেগম রোকেয়া পদক 2020 প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। অনুষ্ঠানে স্বাধীনতা অর্জন সহ সব ক্ষেত্রে নারীদের অনেক অবদান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্ধেক নারীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব না। নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ 1996 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে বেগম রোকেয়া পদক প্রদান করে আসছে সরকার। বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে এই পদক দেয়া হয়। বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে সমাজসেবায় বিভিন্ন অবদানের জন্য এবছর 5 জন নারীকে বেগম রোকেয়া পদক দেয়া হয়। এবার পদক পেলেন প্রফেসর ডক্টর শিরিন আখতার, কর্নেল ডাক্তার নাজমা বেগম, মঞ্জুলিকা চাকমা, বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারি শফি এবং বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার নারী জাগরণ ও শিক্ষা নিয়ে সচেতন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগ সরকারের নানা উদ্যোগে নারীর অবস্থানের অনেক অগ্রগতি হয়েছে। সংসদে, চাকরিতে, উচ্চ আদালত সহ সচিব পদে নারীদের সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
জাতির পিতা যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ নিয়েই আমি কাজ করে যাচ্ছি, যার জন্য আজকে আমাদের নারী সমাজ, আমি যখন সরকার গঠন করি আমাদের উচ্চ আদালতে কোনো মহিলা ছিল না জজ, শুধু যেহেতু আইনটা তিনি সংশোধন করেছিলেন বলেই জুডিশিয়াল সার্ভিসে মেয়েরা সুযোগ পেয়েছিল, কিন্তু হাইকোর্টে কোনো বিচারক মহিলা ছিল না। আমি 96 সালে আসার পর উদ্যোগ নেই, তখনকার মহামান্য রাষ্ট্রপতিকে এবং চিফ জাস্টিসকে বলে সেখানে আমরা নারী যাতে প্রথম হাইকোর্টে জজ হতে পারে সেই ব্যবস্থাটা নিয়েছিলাম। কোনো সচিব কিন্তু ছিল না মহিলা, আমি কিন্তু সরকার আসার পর সেই মহিলা সচিব আমরা করি, এবং এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অবস্থানটা আমরা নিশ্চিত করি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার নারী উদ্যোক্তা সৃষ্টি ও তাদের জন্য বেশি সুযোগ নিশ্চিত করেছে। দেশের অবহেলিত নারীর জন্য লিগ্যাল এইড সুবিধা রাখা হয়েছে। উপবৃত্তির ব্যবস্থা নারীদের শিক্ষার প্রসার ঘটিয়েছে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে আমরা সবসময় এই দিকটাই উদ্যোগ নিয়েছি, এবং নারী উদ্যোক্তা সৃষ্টি করা, নারীদেরকে বেশি সুযোগ দিয়ে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রেই যেন তারা তাদের অবস্থানটা দৃঢ় করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছি। এবং শিক্ষার ক্ষেত্রেও আমরা ব্যাপক ব্যবস্থা নিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। কর্মজীবী নারীদের জন্য বর্তমানে জেলা উপজেলা পর্যায়েও হোস্টেল সুবিধার ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীরা স্বাবলম্বী হয়ে উঠলে দেশও হবে দারিদ্র্যমুক্ত। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননার মাধ্যমে বিভিন্ন জেলায় পালিত হচ্ছে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ। সকালে বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বেগম রোকেয়ার জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় বিভিন্ন সংগঠন। করোনার কারণে এবার 3 দিনের কর্মসূচি হচ্ছে না। এছাড়া নগরীর ইন্দিরা মোড়ে বেগম রোকেয়ার মুরালের উদ্বোধন করেন সিটি মেয়র। রাজশাহীতে এবার 10 জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। রাজশাহী মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কার্যালয় মিলনায়তনে তাদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক আব্দুল জলিল। ব্রাহ্মণবাড়িয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে 5 জয়িতাকে। এছাড়া নড়াইলে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে 10 জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের পর চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য, মনুমেন্ট ও স্মৃতিস্তম্ভ ঘিরে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে নগর পুলিশ। এ বিষয়ে পুলিশকে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন। এছাড়া ভাস্কর্যের নিরাপত্তার জন্য বাড়ানো হয়েছে পুলিশি টহল। তবে এসব নিরাপত্তা যথেষ্ট নয় বলে মনে করছেন নগরবাসী। চট্টগ্রামে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ভাস্কর্যটি রয়েছে হালি শহরে। জাতির পিতার জন্মশতবর্ষে বজ্রকণ্ঠ নামের এই ভাস্কর্যটি স্থাপন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়া নগরীর অক্সিজেন কুয়াই সড়ক, প্রেস ক্লাব প্রাঙ্গণ, জামাল খান শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন জায়গায় রয়েছে বঙ্গবন্ধুর 50টির বেশি মুরাল, টেরাকোটা ভাস্কর্য। কুষ্টিয়ায় সাম্প্রতিক ঘটনার পর বন্দরনগরীতে বঙ্গবন্ধুর এসব ভাস্কর্য ও প্রতিকৃতি ঘিরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। 9টি বড় ভাস্কর্য ও প্রতিকৃতি নজরে রাখতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বাঙালি ঐতিহ্যকে যারা ধারণ করে এরকম যে ভাস্কর্যগুলো আছে বা সোশ্যাল ইম্পর্টেন্স বা সোশ্যাল হিস্ট্রি ধারণ করে এই ধরনের যে ভাস্কর্যগুলো আছে, এই ধরনের ভাস্কর্যের সকল ভাস্কর্যের আমরা সিকিউরিটি এনশিওর করেছি। তবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ঘিরে এমন পরিস্থিতি মোটেও কাম্য নয় বলে মন্তব্য নগরবাসীর। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাও পর্যাপ্ত নয় বলছেন তারা। অল্প সংখ্যক পুলিশ এখানে নিরাপত্তায় রয়েছেন। যদি কোনো বড় ধরনের জঙ্গি হামলা হয় তাহলে হয়তোবা এই ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ভাস্কর্যটাকে অবশ্যই সংরক্ষণ, সংস্কার দুটি করা উচিত। শুধুমাত্র ভাস্কর্য একটি জাতির পিতার ভাস্কর্য তৈরি হবে, পরবর্তী সংরক্ষণ করা হবে না, এটা একটা আসলে আমাদের জন্য বেদনাদায়ক। আওয়ামী লীগ নেতারা বলছেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জেগে ওঠা জনতা বঙ্গবন্ধুর চেতনায় আগের চেয়ে আরো বেশি উদ্বুদ্ধ হবে। এখন গ্রামে গঞ্জে অলিতে গলিতে ভাস্কর্য হবে, যেহেতু তারা ভাস্কর্যে হাত দিয়েছে মৌলবাদী গোষ্ঠী। মানুষ এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য আগের চেয়ে অনেক অনেক বেশি গুণে ভাস্কর্য করবে। এদিকে এসব ভাস্কর্য ও মুরাল রক্ষণাবেক্ষণ নিয়ে আরো বেশি যত্নবান হওয়ার তাগিদ নগরবাসীর। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সহ নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নিয়ে জামাত শিবির সহ উগ্র ধর্মীয় গোষ্ঠীর অপতৎপরতা রোধ এবং
ভাস্কর্য ভাঙায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। সকালে গাজীপুরে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। নাওজোর এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতারা। রাঙামাটিতে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ধর্মের নামে উগ্র মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। দেশের 6টি চিনিকল বন্ধের প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন জেলার শ্রমিক আখ চাষিরা। এতে 15টি চিনিকল চালু রাখার পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়েছে। সকালে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আখ চাষি, শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। রংপুরে স্মারকলিপি প্রদান শেষে শ্যামপুর থেকে কোনো আখ জয়পুরহাট চিনিকলে মাড়াই করতে না দেওয়ার ঘোষণা দেন শ্রমিকেরা। গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সহ উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেছে শ্রমিক ও আখ চাষিরা। এছাড়া পাবনা সুগার মিল বন্ধের সিদ্ধান্তকে চক্রান্ত উল্লেখ করে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারীরা। সিদ্ধান্ত না বদলালে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। বগুড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে 4 জন গুরুতর আহত হয়েছেন। সকালে শাহজাহানপুর উপজেলার কটকি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী ট্রাকটি কটকি ব্রিজ পার হয়ে আরেকটি গাড়িকে ওভারটেকের সময় নারায়ণগঞ্জ থেকে আসা রংপুরগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ভবনে ধাক্কা খায়। এ সময় চালকসহ ট্রাকের 3 জন এবং এক বাস যাত্রী আহত হন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে 15 ডিসেম্বর। প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারি হবে 30 ডিসেম্বর। এমন ভর্তি নীতিমালা তৈরি করছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে জারি হবে এই নীতিমালা। করোনার কারণে এবছর স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম হবে লটারিতে। অন্যান্য বছর এরই মধ্যে ভর্তি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু চলতি বছর এখনো সেটি হয়নি। এই লটারি কার্যক্রম কিভাবে হবে সেটি নিয়ে চিন্তায় অভিভাবকরা খুবই চিন্তিত ভর্তি নিয়ে। লটারিটা কোন প্রক্রিয়া হবে, কিভাবে হবে এবং কবে নাগাদ হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ভর্তি নীতিমালার একটি খসড়া করা হয়েছে। এতে 15 তারিখ থেকে সরকারি স্কুলে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছে। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আবেদন করা যাবে। ডিসেম্বরের মধ্যে এই লটারির কার্যক্রম শেষ হবে। বেসরকারি স্কুলে লটারি কবে কিভাবে হবে সেটি ঠিক করবে পরিচালনা পর্ষদ। আমাদের যেই আমাদের যারা ডেভেলপ করছে, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক, তারা একটি টাইমলাইন দেওয়া আছে যে আগামী 13 তারিখের মধ্যে তাদের প্রস্তুতির একটি বিষয় বলা আছে এবং 15 তারিখ থেকে আমরা আমাদের এই পর্যন্ত পরিকল্পনা যেটি আছে 15 তারিখ থেকে আমরা অনলাইন আবেদন গ্রহণ করব। লটারি কার্যক্রম নজরদারির জন্য তদারকি দল থাকবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এটি মনিটর করবার জন্য অবশ্যই আমাদের মন্ত্রণালয় থেকে তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনা আছে, কিন্তু এই ভর্তি প্রক্রিয়ার যাতে স্বচ্ছ হয় সেজন্য কিন্তু অবশ্যই মনিটরিং একটি ব্যবস্থা থাকবে। স্কুল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্যবিধি মেনে লটারি কার্যক্রম পরিচালনার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেসব প্রতিষ্ঠানে মাঠ আছে মূলত সেসব প্রতিষ্ঠানে মাঠে মূলত যারা আমাদের গার্ডিয়ান যারা আসবেন তারা যেন নির্দিষ্ট দূরত্বে থেকে পর্যবেক্ষণ করতে পারেন এবং যদি ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধানের বিষয়টা মাথায় রাখতে হবে। এদিকে করোনার কারণে এবার আবেদন ফি এবং ভর্তি ফি কমানোর চিন্তা করছে মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, এবার যেহেতু নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে, তাই স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয়কে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর মন্ত্রণালয় বলছে, কারো কোনো অভিযোগ থাকলে লিখিত আকারে দিলে সঙ্গে সঙ্গে তদন্ত করে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবারই বন্যা ও নদী ভাঙনে গৃহহীন লালমনিরহাট ও কুড়িগ্রামের অসংখ্য মানুষ। কোনো জায়গায় বছরের পর বছর পার হলেও নতুন ঘরে যেতে পারেন না ভাঙন কবলিতরা। লালমনিরহাটে গত কয়েক বছর ধরে গৃহহীন প্রায় 26,000 মানুষ, আর কুড়িগ্রামে ভিটে হারিয়েছে 6,500 বাসিন্দা। আয় রোজগার নেই এসব মানুষের। ফসল আর ঘর হারিয়ে দিশেহারা এসব মানুষ তাকিয়ে আছে প্রশাসনের সহযোগিতার দিকে।
লালমনিরহাটের কালমাটি বাঁধে ৫ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন বক্তার আলী। একসময় খুনিয়াগাছ এলাকায় বাড়ি, ঘর, ব্যবসা সবই ছিল তার। বন্যা ও বারবার ভাঙনের কবলে পড়ে সব গেছে নদীগর্ভে। এরপর কোনো রকমে ঠাঁই হয়েছে এই বাঁধে, পাননি কোনো সহায়তা। বক্তারের মতো এই এলাকায় অন্তত ২৬,০০০ নদীপাড়ের বাসিন্দা এভাবেই দিন যাপন করছেন, যাদের না আছে কোনো নিয়মিত আয়, না আছে শিক্ষার সুযোগ। বউ বাচ্চা নিয়ে পড়ি আছি আমরা, কিচ্ছু মেনে না রে বাবা, আমরা খাইতে পারি না, কর্ম করিতে পারি না। 10 টাকা আমরা ইনকামই করতে পারি না। আমি নদী ভাঙা রাস্তার ধারে আমি পড়িয়েছি, আমার ছোট বাচ্চা লেখাপড়া করাইতে পারি নাই। কতলিকে মানে যাদের একবার নিঃস্ব কোনো জমি নেই তাদেরকে কিন্তু এখানে ঘর করে দেওয়া হবে। তো আপনি যেটা বললেন বাঁধের উপরে যারা আশ্রয় নিয়ে আসছে তারা হলো ভূমিহীন, তাদেরকেও এই যে আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘর করে দেওয়া হবে। কুড়িগ্রামে ভাঙনের শিকার ৬,০০০ পরিবার আশ্রয় নিয়েছেন বাঁধ, রাস্তা ও অন্যের জমিতে। ঘরবাড়ি মেরামতের জন্য সরকারি সহায়তা না পাওয়ায় অনেকেই টিনের চালা, পলিথিন ও তাঁবু খাটিয়ে কোনো রকমে থাকছেন। ফসল নষ্ট হওয়ায় কাজ নেই বন্যা কবলিত চরাঞ্চলেও, তাই খাদ্য ও অর্থ সংকটে নাকাল ভিটেহারা পরিবারগুলো। সেখানে জায়গা তুলমো, জায়গাও নদী, ভিটে বাড়িও নদী, ঘর দুয়ারও নদী, মানুষের বাড়ি পড়ে আছি, টাকা পয়সাও নাই, কাম কাজও নাই, সাহায্যও নাই। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, ভাঙন কবলিতদের জন্য নগদ অর্থ ও ঢেউটিনের বরাদ্দ চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান থেকেও সহায়তা পাবার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের একটা সহায়তা আসার কথা আমরা জেনেছি, কিন্তু এখন পর্যন্ত এসব পাইনি। যখন যেই নির্দেশনা আসবে এবং যে যা আসবে সেই অনুযায়ী সরকারের নিয়ম মেনে সেটা আমরা বাস্তবায়ন করার জন্য যা করা লাগে তাই করব। ভাঙনের কারণে প্রতি বছরই গৃহহীন হচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। গৃহহীনরা এককালীন সহযোগিতা নয়, আত্মমর্যাদার জীবনের জন্য চান দীর্ঘমেয়াদী কাজের সুযোগ। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে এবার কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, প্রতি বছরই তো অনেক মানুষ গৃহহীন হচ্ছে, তাদের পুনর্বাসনের কথা বলা হলেও খুব একটা বাস্তবায়ন হয় এরকমটি দেখা যায়, এর কারণ কি? পুনর্বাসনের বিষয়টি আসলে একটি দীর্ঘমেয়াদী ব্যাপার। প্রতি বছরই কিছু ঢেউটিন এবং অর্থ ছাড়া আসলে তেমন কোনো পুনর্বাসন খুব একটা হয় না। লোকজন স্ব উদ্যোগে এবং নিজস্ব উদ্যোগেই বা বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়েই কিন্তু তারা কোনো রকম মাথা গুঁজে থাকে। নদীর পাড়ে স্থায়ী ব্যবস্থা কিন্তু কোনো হয় না। আপনি জানেন যে এবছর কুড়িগ্রামে প্রায় 1.5 মাস স্থায়ী বন্যা এবং পরপর 5 দফা বন্যা এখানে আঘাত হানে এবং আঘাত হানার কারণে কিন্তু অনেক ফসলহানি ঘটে। পাশাপাশি নদী ভাঙন তীব্র রূপ ধারণ করে এবং 40টিরও বেশি পয়েন্টে নদী তীব্র ভাঙনে প্রায় প্রশাসনের সর্বশেষ যে হিসেব সেই অনুযায়ী প্রায় 8,000 পরিবারের 40,000 মানুষ বিহীন হয়েছে। তো এই মানুষগুলো কিন্তু বাঁধের রাস্তা। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুড়িগ্রামের ধলা নদীর পাড়ে সারোডোব এলাকায়। এই সারোডোব এলাকায় প্রায় 500 মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং এখানে প্রায় 100 পরিবার গৃহহীন হয় এবং এই গৃহহীন পরিবারগুলো এখন কিন্তু বাঁধের উপর এবং রাস্তা এবং উঁচু জায়গা, ফাঁকা জায়গায় কোনো রকম আশ্রয় নিয়ে আছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তারা কোনো সরকারি সহায়তা পাননি। তারা সরকারি সহায়তার আশায় আছেন। সরকারি সহায়তা পেলে হয়তো তারা ঘর তুলতে পারবেন বা ভালো মতো মাথা গোঁজার একটা ঠাঁই পাবেন, কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো ব্যবস্থা নেই। তো আমি এ বিষয়ে জেলা প্রশাসক এবং জেলা ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ঢেউটিন এবং অর্থ চাওয়া হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর একটি বিশেষ প্রণোদনা বা বিশেষ অনুদান দেওয়ার কথা, সেটি আসলে কিন্তু এই পুনর্বাসনের জন্য এই গৃহহীন মানুষগুলোর কাছে তারা এই অর্থ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কুড়িগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। নিজেকে ভুয়া কাজী বলে মাইকিং করে বেড়াচ্ছেন শেরপুরের ঝিনাইগাতির বাসেদ মিয়া। আর কখনো বাল্য বিয়ে পড়াবেন না বলে প্রশাসনিক শাস্তি থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। কাজী পরিচয় দিয়ে বাল্য বিবাহ সম্পাদন করিয়াছে। 2018 সালে বাল্য বিয়ে পড়ানোর দায়ে 1 মাসের সাজা ভোগ করেছিলেন ঝিনাইগাতির হাতিবান্ধা ইউনিয়নের ভুয়া কাজী বাসেদ মিয়া। জেল থেকে বের হয়ে আবারও একই কাজ শুরু করেন এবং কারাদণ্ড ভোগ করে আছে। সম্প্রতি বাল্য বিয়ে দিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার তাড়া খেয়ে পালিয়ে যান বাসেদ। পরে তাকে ইউনো অফিসে যোগাযোগ করতে বলা হয়। 2 মাস পালিয়ে থাকার পর ইউনো অফিসে হাজির হয়ে শাস্তি থেকে ক্ষমা চান বাসেদ। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার বিষয়ে মাইকিং করতে নির্দেশ দেন ইউনো। সব কাজই তো একজন করে কেরানি রাখে, আমারও রাখছিল, ওই হিসেবে করছি, না তো আমার এখতিয়ার নাই।
ক্ষমা চেয়ে নিজে মাইকিং করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও খুশি স্থানীয়রা। এটা আমরা খুব খুশি হয়েছি। আসলে এটা মাইকিং করার পর থেকে শোনার পর থেকে আমরা অনেকেই শঙ্কিত হয়েছি যে এটা আসলে ঠিক না। এতে অন্যরাও সতর্ক হবে বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এটা আসলে একটা সামাজিক একটা মেসেজ হয়ে থাকলো যে আমি নিঃস্বার্থায় দুঃস্বীকার করে মানুষকে জানানো। পাশাপাশি জিনাগিত উপজেলাতে প্রায় 75 জন জনপ্রতিনিধি আছেন, 7 ইউনিয়নে 63 জন মেম্বার আছেন, 7 জন চেয়ারম্যান আছেন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আছেন, 2 জন ভাইস চেয়ারম্যান আছেন। সবাইকে উনি ইন্ডিভিজুয়ালি আলাদা 100 টাকা স্টাম্পে উনি অঙ্গীকারনামা দিবেন। এমন প্রচারে বাল্য বিয়ে কমে আসবে বলে মনে করছে এলাকাবাসী। অন্যায়ভাবে বাল্য বিবাহ সম্পাদন করা আইনত দণ্ডনীয় অপরাধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাদারীপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান জানিয়েছেন, 2018 সালে শহরের পাঠককান্দি এলাকায় ইতালি প্রবাসী স্ত্রী রুমা আক্তারের সাথে সদর উপজেলার শিরখাড়া গ্রামের রফিকুল ইসলামের মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক হয়। পরে মেয়েটি বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে 2018 সালের 14 মার্চ রাতে রুমাকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করে রফিকুল। পরদিন রুমার মা বাদী হয়ে হত্যা মামলা করেন। করোনার প্রকোপের মধ্যেও কক্সবাজারে আবার বেড়েছে পর্যটক। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় সমুদ্র সৈকতে মাস্ক বিতরণ, প্রাথমিক চিকিৎসা সেবা সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এতে সন্তোষ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে যাওয়া পর্যটকেরা। করোনা পরিস্থিতিতে কক্সবাজারে দীর্ঘ সময় পর্যটকদের আনাগোনা বন্ধ থাকার পর কিছুদিন ধরে আবার বেড়েছে সমুদ্র সৈকতে দিনরাত এখন। তাই নিরাপত্তার পাশাপাশি পর্যটকদের করোনা সংক্রমণ থেকে বাঁচাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। দেয়া হচ্ছে বিনামূল্যে মাস্ক, নিয়মিত মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হচ্ছে পর্যটকদের। পাশাপাশি সৈকতের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চিকিৎসা বুথ। ট্যুরিস্ট পুলিশগুলো যেমন মাস্ক বিতরণ করতেছে, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনেকভাবে সুন্দর পরিবেশ সৃষ্টি করতেছে। এটাই কক্সবাজার অনেক সুন্দর চোখে পড়ার মতো দৃশ্য। টুরিস্ট পুলিশটা ভালোই কাজ করতেছে, এখানে নিরাপত্তা ব্যবস্থাও খুবই ভালো আছে, কোনো সমস্যা দেখতেছি না, ভালো, সব দিক থেকেই ভালো। করোনায় ঘরবন্দি জীবন থেকে মুক্তি পেতে কক্সবাজারে যাচ্ছেন অনেকেই। তাদের নিরাপদ বিনোদন নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এখানে হেল্প ডেস্ক রয়েছে, লস্ট অ্যান্ড ফাউন্ড একটা অপশন রয়েছে। কেউ পর্যটকরা কোনো কিছু হারিয়ে গেলে এখান থেকে আমাদের কাছে জমা দিবেন বা আমরা খুঁজে বের করে প্রকৃত প্রাপকের কাছে ফেরত দেব। এর বাইরেও রয়েছে প্রাথমিক চিকিৎসা সহায়তা কেন্দ্র রয়েছে। তো মূলত আমরা নিরাপত্তার পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ তারা নিরাপত্তার পাশাপাশি আমরা তাদের স্বাস্থ্য সচেতন করে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছি। সমুদ্র সৈকত সহ জেলার বিভিন্ন দর্শনীয় জায়গায় কাজ করছেন বিশেষায়িত এই পুলিশের 150-র বেশি সদস্য। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। পাবনার চলনবিল অঞ্চলে যেন চলছে শামুক ধরার উৎসব। বছরে 5 মাস চলে এমন নিধন। এই অবাধ নিধনে বিপন্ন হয়ে পড়ছে এই জলজ প্রাণী, বলছেন পরিবেশবিদরা। সুনির্দিষ্ট শাস্তির বিধান না থাকা এই কাজ বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন কৃষি কর্মকর্তারা। বর্ষার শুরু থেকে 5 মাস চলনবিল অঞ্চল ডুবে থাকে পানিতে। কৃষি জমিও ডুবে থাকায় কর্মহীন হয়ে পড়েন কৃষকরা। এ সময় তাদের আয়ের বড় উৎস হয়ে ওঠে শামুক শিকার। চলনবিল সহ পাবনার অন্যান্য বিল ও জলাশয় থেকে প্রতিদিন কয়েকশো বস্তা শামুক সংগ্রহ করে তারা বিক্রি করেন স্থানীয় ব্যাপারীদের কাছে। বস্তা প্রতি তাদের আয় 2 থেকে 250 টাকা। এক বস্তা শামুক আপনার 300, 350, এখন আছে 270 টাকা। এই শামুকের পরিবহন কতকে নির্ভর, এতেই তাদের সংসার চালায়, পাশাপাশি মাছও ধরে কতক, এই তো আমাদের ব্যবসা। চলনবিলে এমন অন্তত 10টি স্থান থেকে প্রতিদিন কয়েকশো বস্তা শামুক যায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার মাছের ঘেরে। আজ 10 বছর ধরেন এই ব্যবসার সাথে জড়িত, ধরেন কোটি কোটি টাকার ব্যবসায়ী হল। প্রতিদিন ধরেন 3 ট্রাক করে শামুক ধরেন বিক্রি করে।
পরিবেশবিদ ও কৃষি কর্মকর্তারা বলছেন, এভাবে শামুক নিধন চলতে থাকলে জলজ প্রাণ বৈচিত্র্য পড়বে হুমকির মুখে, ক্ষতিগ্রস্ত হবে প্রাকৃতিক ভারসাম্য। পোলট্রি ফিড এবং ফিশ ফিড তৈরি করার জন্য কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান লোক নিয়োগ করে তারা এই জলাশয়গুলোর জীববৈচিত্র্য নিঃশেষের একটা উন্মুক্ত খেলায় মেতে চলেছে। বিভাগীয় বন কর্মকর্তারা বলছেন, জনবল সংকটে চলনবিল অঞ্চলে তেমন নজরদারি করা যায় না, আর শামুক নিধনের দায়ে সুনির্দিষ্ট কোনো শাস্তি নেই বলে এটি বন্ধে পদক্ষেপও নেওয়া যাচ্ছে না। পাবনা যে সামাজিক বন বিভাগ, এটা দুইটার লোক বলে আমাদের চলনবিল পর্যায়ে কাজ করার মতো পর্যাপ্ত লোকবল নাই আমাদের। বিভিন্ন বন্যপ্রাণীর শিকার ধরা এগুলোর জন্য সুনির্দিষ্ট শাস্তির কথা বলা হয়েছে। শামুক ধরার ক্ষেত্রে এভাবে সুনির্দিষ্ট কোনো শাস্তি এর কথা বলা হয় না। দ্রুত পদক্ষেপ না নিলে বিল অঞ্চল থেকে শামুক হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।